হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহ পাকের ইচ্ছায় সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এবং মহান আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। তো যাই হোক, আজকের অনলাইন ক্লাস কচুয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সেই সঙ্গে পরিস্থিতি পর্ব তুলে ধরছি। প্রথমে আমার পরিচয়। আব্দুল মান্নান খান, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, কচুয়া ডিগ্রি কলেজ, কচুয়া বাগেরহাট। সাথে সাথে পাঠ পরিচিতি তুলে ধরছি। পাঠ পরিচিতি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, অধ্যায় চতুর্থ, রক্ত ও সংবহন। এই অধ্যায়ের যে কোনো একটা টপিক নিয়ে আজ তোমাদের সঙ্গে কথা হবে। আচ্ছা, এখানে এই চিত্রটা দিয়ে তোমরা কি বুঝতে পারছো? দেখো, এই চিত্রটা আসলে কিসের চিত্র হতে পারে? এই যে চিত্রটা দেখা যাচ্ছে, এই চিত্রটা আসলে দেখো তোমরা বুঝতে পারবে। এই উপরের দিকে এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটাও অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, এটা ভেন্ট্রিকল। তাহলে আমরা জানি যে হৃৎপিণ্ডের দুই পাশে দুটো অ্যাট্রিয়াম ছিল, দুই পাশে দুটো ভেন্ট্রিকল ছিল। উপরে দুই পাশে দুটো অ্যাট্রিয়াম, নিচে দুই পাশে দুটো ভেন্ট্রিকল। তার সঙ্গে দেখো এই একটা সার্কেলের মতো দেয়া আছে ভিতরের দিকে, এবং আরো কিছু তোমরা দেখতে পাচ্ছ যে ডায়াস্টল, সিস্টোল, সিস্টোল, ডায়াস্টল। তোমরা জানো হৃৎপিণ্ডের যে প্রসারণ, সেই প্রসারণকে বলা হয় সিস্টোল। হৃৎপিণ্ডের যে সংকোচন, সেই সংকোচনকে বলা হয় সিস্টোল, আর প্রসারণকে বলা হয় ডায়াস্টল। আবার সংকোচন, আবার প্রসারণ। তার মানে প্রসারণ, সংকোচন, সংকোচন, প্রসারণ, একটা পর্যায়ক্রমিক ভাবে এই ঘটনাগুলো ঘটতেছে। আর এটা দেখে মনে হচ্ছে একটা সার্কেলের মতো, কাজেই বুঝতেই পারছো হৃৎপিণ্ড তার সঙ্গে একটা সার্কেল। তার মানে এটা কি হবে? হৃদচক্র। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে দেখা যাক। হৃদচক্র বা কার্ডিয়াক চক্র। আচ্ছা, এই কার্ডিয়াক চক্র আলোচনা শেষে আমার শিক্ষার্থীরা যে সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবে, যে সমস্ত বিষয় সম্পর্কে অবগত হবে, সেগুলো হলো হৃদচক্র কি তা বলতে পারবে, হৃদচক্রের ধাপগুলো পর্যায়ক্রমে উল্লেখ করতে পারবে, হৃৎপিণ্ডে সংঘটিত ঘটনাগুলোর বিবরণ দিতে পারবে, হৃদচক্রের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে। এবার আসা যাক এই হৃদচক্র বা কার্ডিয়াক চক্রের সাধারণ আলোচনায়। দেখো, হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ হয়, এই সংকোচন প্রসারণের ফলে হৃদস্পন্দন ঘটে। আর এই হৃদস্পন্দনের যে সংকোচনকে বলা হয় সিস্টোল, আর প্রসারণকে বলা হয় ডায়াস্টল। অর্থাৎ হৃদস্পন্দনের সময় হৃৎপিণ্ডের যে সংকোচন হয় তাকে সিস্টোল বলে, আর যে প্রসারণ হয় তাকে ডায়াস্টল বলে। হৃৎপিণ্ডের তোমরা জানো যে সব প্রকোষ্ঠ একসঙ্গে সিস্টোল এবং ডায়াস্টল সংগঠিত হয় না। হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম দ্বয়ে ডায়াস্টল হলে ভেন্ট্রিকল দ্বয়ে তখন সিস্টোল হয়। আবার ভেন্ট্রিকল দ্বয়ে যখন ডায়াস্টল হয়, অ্যাট্রিয়াম দ্বয়ে তখন সিস্টোল হয়। অর্থাৎ অ্যাট্রিয়াম দ্বয়ের সিস্টোল হলে ভেন্ট্রিকল দ্বয়ের ডায়াস্টল হবে, ভেন্ট্রিকল দ্বয়ের ডায়াস্টল হলে অ্যাট্রিয়াম দ্বয়ের
সিস্টোল হবে। এই ঘটনাগুলো পর্যায়ক্রমে সংগঠিত হয়, আর এই ঘটনাগুলো পর্যায়ক্রমে যখন সংগঠিত হয় তখন হৃদচক্র সম্পন্ন হয় এবং রক্ত সমগ্র দেহে পরিবাহিত হয়ে থাকে। এবার আসা যাক, এই আলোচনা শেষে আমরা হৃদচক্র সম্পর্কে একটা সুন্দর সংজ্ঞা দাঁড় করতে পারি। দেখো, একটি হৃদস্পন্দন বা হার্টবিট সম্পন্ন করতে হৃৎপিণ্ডে পরপর সংগঠিত হওয়া ঘটনার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলা হয়। এরপর আসো, একটা হৃদচক্র সংগঠিত হতে গেলে কিছু সময়ের দরকার হয়। কত সময়ে হৃদচক্রটা সংগঠিত হয়, আর এই হৃদচক্র সংগঠনের জন্য যে হৃৎপিণ্ডের এট্রিয়াম এবং ভেন্ট্রিকল আছে, এই এট্রিয়াম এবং ভেন্ট্রিকল গুলোর মধ্যে সিস্টোল এবং ডায়াস্টোলে কখন কত সময় লাগে বা পুরো একটা স্পন্দন সৃষ্টি করতে কত সময় লাগে। তোমরা জানো, একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে 70 থেকে 80 বার স্পন্দিত হয়। গড়ে যদি হিসাব করো তাহলে প্রতি মিনিটে এরা 75 বার হৃদস্পন্দন সংগঠিত করে থাকে। তাহলে 75 বার যদি হয় 1 মিনিটে, তাহলে একবার সম্পন্ন হতে কত সময় লাগবে যদি হিসাব করো, তাহলে এভাবে মানটা পাওয়া যায়। এর স্থিতিকাল হয় 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড বা 0.8 সেকেন্ড। এই হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণে ক্ষেত্রে এট্রিয়াম দ্বয় সংকুচিত হয়, আবার ভেন্ট্রিকল দ্বয়ও সংকুচিত হয়। এট্রিয়াম দ্বয়ের ডায়াস্টোল ঘটে, ভেন্ট্রিকল দ্বয়েরও ডায়াস্টোল ঘটে। তবে এট্রিয়াম দ্বয় যখন সংকুচিত হবে, ভেন্ট্রিকল দ্বয় যখন প্রসারিত হবে, আবার ভেন্ট্রিকল দ্বয় যখন সংকুচিত হবে, এট্রিয়াম দ্বয় তখন প্রসারিত হবে। এখন এই সংকোচন এবং প্রসারণের ক্ষেত্রে এট্রিয়ামের কত সময় লাগে, ভেন্ট্রিকলের কত সময় লাগে, এই সময়গুলো তোমরা শিক্ষার্থীরা অনেক সময় গুলিয়ে ফেলো, যার কারণে ভুল করে বসো। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এগুলো বহু নির্বাচনী পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন এসে যেতে পারে। তো এই বিষয়গুলো যাতে তোমরা সহজে মনে রাখতে পারো, সেই কারণে দুটো সমীকরণের অবতারণা করেছি মাত্র। আসো তাহলে আমরা সমীকরণ দুটো দেখি। 81 সমান 871 এবং 82 সমান 853। এখন আসো 81টাকে ভাঙলে কি পাওয়া যায় এবং 82কে ভাঙলে কি পাওয়া যায়। তাহলে 81টা আগে আমরা দেখি। 82, এটুক আগে বাদ দিই, আগে ডা দেখি এবং সি দেখি। ডাতে হচ্ছে ডায়াস্টোল, সিতে হচ্ছে সিস্টোল, আর আতে হচ্ছে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের ডায়াস্টোল এবং সিস্টোলে সমান হচ্ছে 871। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের সময় লাগে হচ্ছে 0.7 সেকেন্ড, আর অ্যাট্রিয়ামের সিস্টোলের সময় লাগে হচ্ছে 0.1 সেকেন্ড। এ দুটো যদি যোগ করো তাহলে দেখা যায় যে অ্যাট্রিয়ামের সিস্টোল এবং ডায়াস্টোলের সময় লাগে 0.8 সেকেন্ড। ঠিক তেমনি বেডাসির ক্ষেত্রে আসো। বেডাসির ক্ষেত্রে দেখা যায় যে ডায়াস্টোলের ক্ষেত্রে সময় লাগে 0.5 সেকেন্ড, সিস্টোলের ক্ষেত্রে সময় লাগে 0.3 সেকেন্ড। দুটো যোগ করো, দুটো যোগ করলে দেখা যাবে যে এক্ষেত্রে হবে
ভেন্ট্রিকলের সিস্টল এবং ডায়াস্টলে মোট সময় লাগে 0.8% বা 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড। তাহলে আমরা অ্যাট্রিয়ামের সিস্টল এবং ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল এবং ডায়াস্টলে মোট সময় দেখলাম হচ্ছে 0.8 সেকেন্ড। অর্থাৎ বুঝতেই পারছো অ্যাট্রিয়াম দ্বয়ের যখন সিস্টল হবে, ভেন্ট্রিকল দ্বয়ের তখন ডায়াস্টল হবে। আবার ভেন্ট্রিকল দ্বয়ের যখন সিস্টল হবে, অ্যাট্রিয়াম দ্বয়ের তখন ডায়াস্টল হবে। এভাবে পর্যায়ক্রমে ঘটনাগুলো ঘটে। সেভাবে দেখা যায় যে ভেন্ট্রিকলের সিস্টল, ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ডায়াস্টল মোট সময় লাগে হচ্ছে 0.8 সেকেন্ড। এরপরে আসো হৃদচক্রের সংগঠিত হতে গেলে পর্যায়ক্রমে 4টি ধাপে এই হৃদচক্রটা সম্পন্ন হয়ে থাকে। ধাপগুলো হলো অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল। মনে রাখবে ধাপগুলো কিন্তু পর্যায়ক্রমে। অ্যাট্রিয়ামের ডায়াস্টলের পরে তুমি ভেন্ট্রিকলের ডায়াস্টল লিখতে পারবে না। অ্যাট্রিয়ামের ডায়াস্টলের পরে অ্যাট্রিয়ামের সিস্টল, আবার অ্যাট্রিয়ামের সিস্টলের পরে ভেন্ট্রিকলের সিস্টল, তারপরে হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। কখনো অ্যাট্রিয়ামের ডায়াস্টলের পরে ভেন্ট্রিকলের ডায়াস্টল বা সিস্টল আসবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার আসো অ্যাট্রিয়ামের ডায়াস্টলে যে সমস্ত ঘটনাগুলো সংঘটিত হয় সেই ঘটনাগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে তীর চিহ্ন দেওয়া যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা কে কি বলা হয়? তোমরা হৃৎপিণ্ডের গঠনের ভিতরে দেখেছো এই অংশটাকে বলা হয় অ্যাট্রিয়াম। কোন অ্যাট্রিয়াম? এটা বাম পাশে আছে, তাই এটাকে বাম অ্যাট্রিয়াম বলা হয়। এরপরে দেখো ডান পাশে যেটাকে চিহ্নিত করা হচ্ছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ডান অ্যাট্রিয়াম। এই ডান অ্যাট্রিয়াম এবং বাম অ্যাট্রিয়াম, এই অ্যাট্রিয়াম দ্বয় যদি কি হবে? অ্যাট্রিয়াম দ্বয়ের ডায়াস্টল হবে। এখন ডায়াস্টল মানে হচ্ছে কি? প্রসারণ। প্রসারণ মানে হচ্ছে এটা স্ফীত হবে, ফুলে উঠবে। তখন এর ভিতরে চাপ কি থাকবে? বেশি থাকবে না কম থাকবে? তখন এর ভিতরে চাপ হচ্ছে কম থাকবে। চাপ যদি কম থাকে তাহলে এই নিচে দেখো বাইকাসপিড কপাটিকা, এই যে বাইকাসপিড কপাটিকা এবং ট্রাইকাসপিড কপাটিকা, এই বাইকাসপিড এবং এই ট্রাইকাসপিড, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড, এই দুই কপাটিকা হচ্ছে বন্ধ থাকবে। এই দুই কপাটিকা যখন বন্ধ থাকবে তখন এখানে দেখা যায় যে রক্তবাহিকাগুলোর ভিতরে তখন রক্তের চাপ বেশি থাকে। আর বেশি থাকার কারণে রক্ত তখন কি হবে? রক্ত তখন দেখা যাবে রক্তবাহিকাগুলো দিয়ে হচ্ছে এই বাম অ্যাট্রিয়াম এবং ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। তাহলে এই যে রক্তবাহিকাগুলো দেখতে পাচ্ছ, এই একটা এই দুটো রক্তবাহিকা, এই দুটো রক্তবাহিকা, এই একটা, এই একটা, এগুলোর নাম কি আমরা একটু দেখি। প্রথমে দেখো এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা বা ঊর্ধ্ব মহাশিরা। তোমরা আগেই এগুলো জানো। এটা হচ্ছে নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র ভেনা কেভা। এই দুই ভেনা কেভা দিয়ে তোমরা জানো যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এসে এই ডান অ্যাট্রিয়ামে ঢুকবে। আর অন্যদিকে আছে বাম পাশে দেখো দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে বাম পালমোনারি শিরা এবং ডান পালমোনারি শিরা। এই বাম এবং ডান পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত এসে বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করবে।
তাহলে আমরা এখানে যে ঘটনাগুলো দেখতে পাইলাম সেই ঘটনাগুলো যদি পর্যায়ক্রমে আমরা দেখি তাহলে দেখতে হবে প্রথমে কি হয়েছিল, অ্যাট্রিয়ামের মধ্যে তার চাপ কম ছিল। এই অ্যাট্রিয়ামের চাপ যখন কম ছিল তখন কি হয়েছিল, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ ছিল। এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হওয়ায় দেখা যাচ্ছে রক্ত বাহিকাগুলোর ভিতরে রক্তের চাপ বেশি থাকায় আর অ্যাট্রিয়াম দ্বয়ের ভিতরে রক্তের চাপ কম থাকায় ওই বেশি জায়গা থেকে কম জায়গায় রক্ত স্বাভাবিকভাবে আসবে। সেভাবে অ্যাট্রিয়ামে বাম অ্যাট্রিয়ামে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করবে এবং ডান অ্যাট্রিয়ামে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করবে। আর এই প্রবেশ করার সাথে সাথে অ্যাট্রিয়াম দ্বয়ের মধ্যে এই পুরো অ্যাট্রিয়ামের ডায়াস্টোল সংগঠিত হতে মোট সময় লাগে হচ্ছে 0.7 সেকেন্ড। এরপরে আসো অ্যাট্রিয়ামের ডায়াস্টোল এর শেষ পর্যায়ে, অর্থাৎ অ্যাট্রিয়াম দ্বয় যখন রক্তে পূর্ণ হয়ে যাবে তখন অ্যাট্রিয়ামের সিস্টোল সংগঠিত হবে। অ্যাট্রিয়াম বা অলিন্দের সিস্টোল সংগঠিত হবে। তাহলে অলিন্দ যখন বা অ্যাট্রিয়াম যখন রক্তপূর্ণ হলো, এই বাম অ্যাট্রিয়াম এবং ডান অ্যাট্রিয়াম রক্ত দ্বারা পূর্ণ হলো। এখন চিন্তা করো যদি এই দুটো রক্ত দ্বারা পূর্ণ হয় তাহলে নিচের দিকে যে দুটো কপাটিকা দেখানো হয়েছে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা, এই কপাটিকা দুটোর অবস্থা কি হবে, তখন চাপ এসে এই দুটো কপাটিকার উপরে পড়বে। তার আগে যে বিষয়টা সংঘটিত হয় সেটা হলো এই যে ডান অ্যাট্রিয়াম, তোমরা জানো ডান অ্যাট্রিয়ামের এখানে এসএ নোড আছে। এই এসএ নোড থেকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল এই বাম অ্যাট্রিয়াম পর্যন্ত ছড়িয়ে যায়। ফলে সিগন্যাল শুরু হওয়ার সাথে সাথে এ দুটো হচ্ছে সংকোচন শুরু হয়। এই সংকোচন শুরু হলে এই রক্তের চাপ যে পড়বে এই বাইকাসপিড কপাটিকা এবং এই ট্রাইকাসপিড কপাটিকার উপরে। ফলে এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা খুলে গিয়ে বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত বাম ভেন্ট্রিকলে প্রবেশ করবে এবং ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত ডান ভেন্ট্রিকলে প্রবেশ করবে। তাহলে আমরা এক্ষেত্রে অ্যাট্রিয়ামের সিস্টোলে যে বিষয়গুলো দেখলাম এই বিষয়গুলোর ক্ষেত্রে এখানে যে অ্যাট্রিয়ামের যে উপরের দিকে যে অ্যাট্রিয়াম দ্বয়, এই অ্যাট্রিয়াম দ্বয়ের মধ্যে দেখা যাচ্ছে যে প্রথমে যখন সিস্টোল শুরু হয় তখন গতি একরকমের থাকে, আবার যখন শেষের দিকে তখন গতি কিন্তু চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এর যে সংকোচনটাকে দুটো পর্যায়ে ভাগ করা যায়, একটা হচ্ছে গতিশীল পর্যায় আর একটা হচ্ছে গতিহীন পর্যায়। গতিশীল পর্যায়ে যেটা, সেই পর্যায়ে সংগঠিত হতে সময় লাগে 0.05 সেকেন্ড। আর পরে 0.05 সেকেন্ড হচ্ছে এটা গতিহীন থাকে। আর গতিহীন যখন থাকে তখন এই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যে রক্ত প্রবেশ করে খুব সামান্য পরিমাণে রক্ত প্রবেশ করে, বেশিরভাগ রক্ত হচ্ছে গতিশীল পর্যায়ে এই ভেন্ট্রিকলের ভিতরে প্রবেশ করে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে আমরা দেখি এই অ্যাট্রিয়ামের সিস্টোলের ক্ষেত্রে কি ঘটনাগুলো এখানে প্রথম থেকে ঘটছিল। প্রথমে তোমরা দেখছিলে যে এই দুটো অ্যাট্রিয়ামের ভিতরে প্রথমে হচ্ছে একটা সিগন্যাল শুরু হয়েছিল। এই সিগন্যাল এই দুটো অ্যাট্রিয়ামে ছড়িয়ে গেছিল। পরবর্তীতে সেই সিগন্যাল যখন ছড়িয়ে গেল তখন এটা সংকোচন ঘটলো। আর সংকোচন ঘটলে চাপ বেশি হবে, চাপ বেশি হলে এই নিচের দিকে দুটো কপাটিকা খুলে যাবে, ট্রাইকাসপিড বাইকাসপিড কপাটিকা খুলে যাবে। এই সংকোচন দুটো পর্যায়ে ঘটে, আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি সেই ব্যাখ্যাটাও এখানে আছে। আর সর্বশেষ যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে যে বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে, ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে, বাম অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্ত হচ্ছে বাম ভেন্ট্রিকলে, ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে।
এরপরে আসো সময় লাগে কত, সময় লাগে 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ডের ভিতরে 0.5 সেকেন্ড হচ্ছে গতিশীল পর্যায় আর 0.05 সেকেন্ড হচ্ছে গতিহীন পর্যায়। অ্যাট্রিয়ামের সিস্টোলের পরপর অর্থাৎ 0.1 বা 0.2 সেকেন্ডের মধ্যে হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টোল শুরু হয়ে যায়। তাহলে দেখি ভেন্ট্রিকলের সিস্টোলের সময় কি ঘটে। দেখো এই যেটা তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে এটা কি, এটার নাম হচ্ছে বাম ভেন্ট্রিকল। এরপরে হচ্ছে এটা ডান ভেন্ট্রিকল। এই বাম ভেন্ট্রিকল এবং ডান ভেন্ট্রিকল অর্থাৎ আগে এখানে যে সিগন্যালটা ছিল এই সিগন্যালটা এবি নোড হয়ে বার্নেল অফিসের মাধ্যমে এই ভেন্ট্রিকলের প্রাচীরে চলে আসার সাথে সাথে এই ভেন্ট্রিকল দ্বয়ের সংকোচন শুরু হবে। আর ভেন্ট্রিকল দ্বয় যদি সংকুচিত হয় তাহলে বুঝতেই পারছো এর সঙ্গে ছিল কি কর্ডি টেন্ডনই ছিল। কর্ডি টেন্ডনের এক প্রান্ত ছিল হচ্ছে কপাটিকা বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকার সঙ্গে। এটা যখনই সংকুচিত হবে তখনই এই কর্ডি টেন্ডনগুলো সংকুচিত হবে, ফলে এই কপাটিকা দুটো কিন্তু বন্ধ হয়ে যাবে। কোন কপাটিকা? বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যাবে এবং তখন সেই রক্তের চাপ এসে পড়বে এই দুটো কপাটিকার উপরে, অ্যাওর্টিক কপাটিকা এবং পালমোনারি কপাটিকার উপরে। অ্যাওর্টিক কপাটিকা এবং পালমোনারি কপাটিকার উপরে যখন চাপ পড়বে তখন রক্ত এই দুই ভেন্ট্রিকল থেকে অর্থাৎ বাম ভেন্ট্রিকল এবং ডান ভেন্ট্রিকল থেকে যথাক্রমে এরা অ্যাওর্টা এবং পালমোনারি ধমনীর ভিতরে প্রবেশ করবে। তার আগে একটু কথা বলে নিতে হয়, যখন এখানে সংকোচন শুরু হলো তখন এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয়ে যায় এবং তখন একটা শব্দ আসে, সেই শব্দটা হচ্ছে লাভ শব্দ। সেই শব্দটা হচ্ছে লাভ শব্দ। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাইলাম যে এক্ষেত্রে হচ্ছে প্রথমে কি ঘটনা ঘটলো, প্রথমে ভেন্ট্রিকল দ্বয় রক্তপূর্ণ হলো, রক্তপূর্ণ হওয়ার সাথে সাথে ভেন্ট্রিকলের চাপ বৃদ্ধি পাইল। চাপ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে সংকোচন শুরু হয়ে যাওয়া, আর তখন বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে গেল, সজোরে বন্ধ হয়ে গেল, তখন একটা শব্দ আসলো, সেই শব্দটাকে বলা হয় লাভ শব্দ। এরপরে হচ্ছে পালমোনারি এবং অ্যাওর্টিক কপাটিকা, এই দুটো কপাটিকা কি খুলে গেল, আর খুলে গেলে রক্ত তখন আর কোথায় যাবে, তখন রক্ত ধমনীতে প্রবেশ করলো। এই ধমনী বলতে পালমোনারি ধমনী এবং মহাধমনীতে প্রবেশ করলো। আর এই ভেন্ট্রিকলের সিস্টোলের সময় লাগে 0.3 সেকেন্ড, 0.3 সেকেন্ড। এরপরে আসো ভেন্ট্রিকল যখন সিস্টোল সম্পন্ন হওয়ার সাথে সাথে ভেন্ট্রিকলের ডায়াস্টোল শুরু হয়ে যায়। ভেন্ট্রিকলের ডায়াস্টোল যদি শুরু হয়ে যায়, দেখো এখানে এই যে ডা এবং বাম যে ভেন্ট্রিকল আছে এটার এখন প্রসারণ ঘটবে। প্রসারণ ঘটলে দেখা যাবে যে আস্তে আস্তে প্রসারণ ঘটতে থাকবে। প্রসারণ ঘটা শুরু হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে তোমরা ধমনীর মুখে যে কপাটিকা গুলো দেখছো, অ্যাওর্টিক কপাটিকা এবং এই যে পালমোনারি কপাটিকা, এই কপাটিকা দুটো বন্ধ হয়ে যাবে। এই কপাটিকা দুটো বন্ধ হয়ে যাওয়ার সময় আবারও একটা শব্দ আসবে, সেই শব্দটাকে বলা হয় ডাব শব্দ। এবং সংকোচনের শেষ মুহূর্তে এসে, ওই প্রসারণের শেষ মুহূর্তে যখন এই ভেন্ট্রিকল দ্বয় সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে যাবে, ঠিক সেই সময় দেখা যায় যে অ্যাট্রিয়ামের মধ্যকার চাপের চেয়ে কম চাপ তখন এখানে থাকে। আর এই কম চাপ এখানে থাকার কারণে এই অ্যাট্রিয়াম থেকে হচ্ছে রক্ত
এই ভেন্ট্রিকলে প্রবেশ করে। ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে, বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে, ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে রক্ত প্রবেশ করে। আর এক্ষেত্রে সময় লাগে 0.5 সেকেন্ড। দেখো এখানে প্রথমে কি ঘটছিল, ভেন্ট্রিকলে রক্তচাপ কমে যাওয়ায় এর ভিতরে চাপ কম গেছিল, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা খুলে গেছিল, তারপরে হচ্ছে পালমোনারি আউটিক কপাটিকা বন্ধ হয়ে যায় এবং ডাব শব্দ শোনা যায়। এরপরে বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত তখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে প্রবেশ করে। সময় লাগে 0.5 সেকেন্ড। আমাদের মূলত হৃদচক্রের আলোচনা মোটামুটি শেষ। এই আলোচনা শেষে কে কি জানতে পেরেছ, কে কি শিখতে পেরেছ, এই সম্পর্কে এখন আমি তোমাদের প্রশ্ন করব, প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যেহেতু অনলাইন ক্লাস, সেহেতু তোমাদের কাছ থেকে আমি সরাসরি প্রশ্নগুলোর অ্যান্সার নিতে পারবো না, কিন্তু আমার এই প্রশ্ন দেখার সাথে সাথে নিজেরা প্রশ্নগুলোর অ্যান্সার বলার চেষ্টা করবে। যদি পারো তো ভালো, আর যদি না পারো তাহলে লেকচারটা আরো কয়েকবার দেখলে প্রশ্নগুলোর অ্যান্সার পেরে যাবে। প্রথম প্রশ্ন, কার্ডিয়াক চক্র কি? সবাই মনে মনে একটু বলার চেষ্টা করো, তাহলে কার্ডিয়াক চক্র কি পেয়ে যাবে। এরপরে 2 নম্বর প্রশ্ন, হৃদচক্রের ধাপগুলো পর্যায়ক্রমে উল্লেখ করো। চিন্তা করো এবং প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার খুঁজে বের করো। না পারলে পুনরায় লেকচারটা দেখো। তৃতীয় প্রশ্ন, হৃৎপিণ্ডের অ্যাট্রিয়ামের সিস্টুলে যেসব ঘটনা ঘটে তা উল্লেখ করো। হৃৎপিণ্ডের অ্যাট্রিয়ামের সিস্টুলে কি ঘটনাগুলো ঘটছিল সিস্টুলের সময়? অ্যাট্রিয়াম দ্বয়ের অবস্থা কি ছিল, অ্যাট্রিয়ামের ভিতরে চাপ কেমন ছিল, অ্যাট্রিয়ামের দ্বয়ের নিচের দিকে যে কপাটিকা দুটো আছে, বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা, তখন বন্ধ ছিল না খোলা ছিল, এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। এরপরে আসো ভেন্ট্রিকলের সিস্টুলে যে সব ঘটনা ঘটছিল, ভেন্ট্রিকলের সিস্টুলে ভেন্ট্রিকলের ওই একই রকমের চাপ কেমন ছিল, কোন কপাটিকা বন্ধ ছিল, কোন কপাটিকা খোলা ছিল, তারপরে হচ্ছে তখন কখন ডাব শব্দ শোনা গিয়েছিল, কখন লাভ শব্দটা শোনা গিয়েছিল, এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। এরপরে আসো হৃদচক্রের যে চিহ্নিত চিত্র, সেই চিত্রের ভিতরে আসো। আমি খুব সংক্ষেপে হৃদচক্রটা বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে প্রথমে হচ্ছে অ্যাট্রিয়াম দ্বয়ের ছিল হচ্ছে সিস্টুল। সিস্টুল হলে এই অ্যাট্রিয়াম দ্বয়ের ভিতরে হচ্ছে চাপ, অ্যাট্রিয়াম দ্বয়ের ডায়াস্টল ছিল। ডায়াস্টল যখন ছিল, এই ডায়াস্টলের সময় অ্যাট্রিয়াম দ্বয়ের ভিতরে চাপ কম ছিল। এই বাহিকাগুলোর ভিতরে হচ্ছে চাপ বেশি ছিল, একটা বাহিকা একটা, এই দুটো এই পাশে দুটো, এর ভিতরে চাপ বেশি ছিল। তখন বাম অ্যাট্রিয়ামে অক্সিজেন যুক্ত রক্ত ঢুকছিল, আর ডান অ্যাট্রিয়ামে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকছিল। এরপর পর ঢোকার সাথে সাথে অ্যাট্রিয়ামের সিস্টল শুরু হয়, এবং এখান থেকে একটা সিগন্যাল শুরু হওয়ার সাথে সাথে এই সিস্টলটা শুরু হয়। সিস্টলটা শুরু হলে এর ভিতরে চাপ বৃদ্ধি পায়, এবং চাপ বৃদ্ধি পেলে এই বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়, এবং রক্ত তখন এই বাম অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম ভেন্ট্রিকলে, ডান অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্ত ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে। এর পরপর দেখা যায় যে অ্যাট্রিয়াম দ্বয়ের সিস্টলের পরপরই হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়ের হচ্ছে সিস্টল শুরু হয়। এক্ষেত্রে নিলয় হচ্ছে এ দুটো, একটা বাম একটা ডান। এটা যখন সংকুচিত হয় তখন এই বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায়, এই অ্যাওটিক কপাটিকা এবং সেমিনুলার কপাটিকা খুলে যায়, ফলে রক্ত এই ভেন্ট্রিকল থেকে হচ্ছে এই ধমনীতে প্রবেশ করে।
এই ধমনীতে প্রবেশ করার সাথে সাথে হচ্ছে এখানের প্রসারণ শুরু হয়। এই প্রসারণ শুরু হলে রক্ত তখন এই ধমনীর ভিতরে রক্তের চাপ কিন্তু বেশি থাকে, এদিকে চাপ কম থাকে, কিন্তু এখান থেকে রক্ত তখন এদিকে আসার চেষ্টা করে, কিন্তু এই কপাটিকা দুটো সজোরে বন্ধ হয়ে যায়, তখন ডাব শব্দটা শোনা যায় এবং আর রক্ত এদিকে ফিরে আসতে পারে না, তখন দেহের দিকে চলে যায়। এবং যখন এর প্রসারণ পুরোপুরি হয়ে যায় তখন অ্যাট্রিয়াম দ্বয়ের মধ্যে যে চাপ ছিল সেই চাপের তুলনায় এখানে চাপ কম থাকায় অ্যাট্রিয়াম থেকে এই বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা খুলে গিয়ে রক্ত আবার ভেন্ট্রিকলের ভিতরে প্রবেশ করে। এভাবে অ্যাট্রিয়ামের সিস্টোল ও ডায়াস্টোল, সিস্টোল ভেন্ট্রিকলের সিস্টোল ডায়াস্টোলের মাধ্যমে হৃদচক্র সম্পন্ন হয়ে থাকে। এতক্ষণ আলোচনা শেষে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখন আমি একটা ভিডিও দেখাবো তোমাদের। এই ভিডিওটা দেখার পরে আশা করি আর কোনো সমস্যা থাকবে দ্বারা গঠিত একটি জীবন্ত পাম্প যন্ত্র। এটি আমাদের বুকের একটু বাম পাশে অবস্থান করে। হৃৎপিণ্ড প্রধানত ডান ও বাম এই দুই অংশে বিভক্ত। এই বিভাজন অক্সিজেন যুক্ত রক্ত ও অক্সিজেন রিক্ত রক্তকে মিশতে বাধা দেয়। রক্ত, রক্তনালিকা ও হৃৎপিণ্ড মিলে তৈরি করে রক্ত সংবহন তন্ত্র। এই তন্ত্র অক্সিজেন এবং খাদ্য দেহের সর্বত্র পৌঁছে দেয়। হৃৎপিণ্ড প্রতি মিনিটে 5 কোয়ার্ট রক্ত পাম্প করে। প্রতিদিন এটি 1 লক্ষ বার এবং বছরে 35 মিলিয়ন বার সংকুচিত ও প্রসারিত হয়। কি বলা হচ্ছে বিষয়গুলো একটু খেয়াল। আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত নীল রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ে ফিরে আসে। পরবর্তীতে হৃৎপিণ্ড এই রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে পাঠায়। ফুসফুস এই রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেয় এবং এর সাথে অক্সিজেন যুক্ত করে। অক্সিজেন যুক্ত লাল রক্ত এরপর বাম অলিন্দ ও বাম নিলয়ে প্রবেশ করে। হৃৎপিণ্ড এই রক্ত মহাধমনীর মাধ্যমে দেহের সর্বত্র পৌঁছে দেয়। আমাদের হৃৎপিণ্ডের 4টি বাল্ব রক্তকে নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে। এই বাল্বগুলো হলো ট্রাইকাসপিড, মাইট্রিয়াল, পালমোনারি ও আওর্টিক বাল্ব। এগুলো শুধুমাত্র এক দিকে খোলে। এই বাল্বগুলোর খোলা এবং বন্ধ হওয়ার শব্দই হলো হৃদস্পন্দন। হৃদস্পন্দন সিস্টোল এবং ডায়াস্টোলের সমন্বয়ে গঠিত। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। সিস্টোল অবস্থায় নিলয়গুলো সংকুচিত হয়, এর ফলে রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে এবং বাম নিলয় থেকে দেহে প্রবাহিত হয়। এরপর নিলয় দুটো প্রসারিত হয়, একে বলা হয় ডায়াস্টোল। ফলে অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসে। এইভাবে এই চক্র বারবার চলতে থাকে। হৃৎপিণ্ড কোষ দ্বারা গঠিত একটি জীবিত অঙ্গ, তাই এর বেঁচে থাকার জন্য দরকার হয় খাদ্য ও অক্সিজেনের। যে রক্ত আচ্ছা, আমরা ভিডিওটা দেখলাম। আশা করি কারো কোনো সমস্যা থাকলে এই ভিডিও দেখার পরে আর সে সমস্যাগুলো থাকবে না। যাই হোক, অনেক সময় হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি খালি হাতে তো যাওয়া যাবে না, কিছু নিয়ে যেতে হবে। এবং সে বিষয়টা হলো যে কার্ডিয়াক চক্রের চিহ্নিত চিত্রটা বাসায় বসে সুন্দর করে অঙ্কন করতে হবে। আর এর খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু অনেক অনেক বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষায় আসে। সবাইকে আমার ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে একটা অনুরোধ করছি, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে ক্লাসটি দেখার সুযোগ করে দিবেন, এই আশা করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।